এই অধ্যাদেশটাকে গতকালকে এই যে রিপোর্ট, এই রিপোর্টে 133টা রিপোর্ট দিয়েছে, এই অধ্যাদেশকে তারা বলেছে অটোমেটিক ল্যাপস হয়ে যাবে। তো সবই অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, আর শুধু আপনারাই থাকবেন আর জনগণ বসে বসে দেখবে। আমার মনে হয় না এই দেশে এটা আর কোনোদিন হবে। আইনও কার্যকর, আইনও মানেন না, যুক্তিও মানেন না। আমার ধারণা এমন কোনো একটা নাগপাশ তাদের সামনে আছে যা কিছু বোঝা সত্ত্বেও এই প্রায় 70% মানুষের চিন্তাকে বুলুণ্ঠিত করতে আমার ভাইয়েরা বাধ্য হচ্ছে। সংবিধানের যে দোহাই এখন দেখাচ্ছেন, আপনাদের জন্ম তো সাংবিধানিকভাবে নয়। স্পষ্ট করে যদি বলতে হয়, একটা নেসেসিটির কারণে স্পেশাল সার্কামস্টেন্সেসে বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায়। খুব ডেমোক্রেসির কথা তো বলেন, এখনো বলতেছেন, ভালো কথা, উই অ্যাপ্রিশিয়েট ইউ। কিন্তু জন্ম তো নিয়েছেন একটা মার্শাল লয়ের গর্ভ থেকে। এই মার্শাল ল অর্ডারের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ভিতরে কাটা ছেঁড়া করে এটাকে একেবারে ক্যান্সারের অপারেশন করেছেন তিনি। এমন কোন একটা নাগপাশ তাদের সামনে আছে যা কিছু বোঝা সত্ত্বেও এই প্রায় 70% মানুষের চিন্তাকে বুলুণ্ঠিত করতে আমার ভাইয়েরা বাধ্য হচ্ছে। এছাড়া আমি আর কোনো যুক্তি খুঁজে পাই না। আচ্ছা বলেন, ওনারা প্রগ্রেসিভ পার্টি, একটা শুধু রেফারেন্স দেয়। 8ই নভেম্বর 1975 সাল রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। 29 নভেম্বর 1976 বিচারপতি সায়েম সামরিক আইন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন এবং জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হন। 21 এপ্রিল 1977 জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 30 মে 1977 মার্শাল ল অর্ডার নম্বর 1 1977 জারি করে 31 মে গণভোটের ঘোষণা দেন। 30 মে গণভোটের ঘোষণা দেন। এই 30 মে 1977 সালের দি ফার্স্ট মার্শাল ল অর্ডার 1977 যদি কেউ পড়েন তাহলে দেখবেন এই মার্শাল ল অর্ডারের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ভিতরে কাটা ছেঁড়া করে এটাকে একেবারে ক্যান্সারের অপারেশন করেছেন তিনি। অ্যাবসলিউট ফেইথ ইন দ্য ট্রাস্ট অলমাইটি আল্লাহ কোথা থেকে আসলো? বিসমিল্লাহির রহমানির রহিম কোথা থেকে আসলো? মৌলিক নীতিতে পরিবর্তন কোথা থেকে আসলো? এগুলো সব কিন্তু মার্শাল ল অর্ডার দিয়ে করা। খুব ডেমোক্রেসির কথা তো বলেন, এখনো বলতেছেন, ভালো কথা, উই অ্যাপ্রিশিয়েট ইউ। কিন্তু জন্ম তো নিয়েছেন একটা মার্শাল লয়ের গর্ভ থেকে। এগুলো ভুলে গেলে তো কাজ হবে না। সংবিধানের যে দোহাই এখন দেখাচ্ছেন, আপনাদের জন্ম তো সাংবিধানিকভাবে নয়। স্পষ্ট করে যদি বলতে হয়, একটা নেসেসিটির কারণে স্পেশাল সার্কামস্টেন্সেসে বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায়, এবং সেটা হয়েছে 1 সেপ্টেম্বর 78। 1978 সালে দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্ডার 1978, 3রা জুন 1978 রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বনাম জেনারেল অবসরপ্রাপ্ত এমএজি ওসমানী অংশগ্রহণ করেন। জিয়াউর রহমান সাহেব বিজয়ী হন। 18 ফেব্রুয়ারি 1979 সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর্টিকেল 123-এ নির্বাচন হওয়ার কি পদ্ধতির কথা বলা আছে? 123-এর 3 সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাওয়ার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে। তাহলে আমাদের সংসদ মেয়াদ অবসানের কারণে ভাঙে নাই। মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে আমাদের সংসদ ভেঙেছে, অন্য কোনো কারণে, অবসানের কারণে না, অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী 90 দিনের মধ্যে। তো অন্য কোনো কারণে ভাঙলে নির্বাচন হওয়ার কথা ছিল 6 আগস্ট, ভেঙেছে 6 সেপ্টেম্বর, 6 অক্টোবর, 6 নভেম্বর, কিন্তু নির্বাচন তো হয় নাই। তাহলে বোঝা গেল 123 অনুচ্ছেদের সাব অনুচ্ছেদ 3 বর্তমান নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আমাদেরকে কোনোভাবে সাহায্য করে না। এই সাহায্য করে না দেখেই এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের প্রয়োজন হচ্ছে। আরো কয়েকটা জায়গায় কিন্তু সাহায্য করে নাই। 1 নম্বর সাহায্য করে নাই অ্যাটর্নি জেনারেলের নিয়োগ। দ্বিতীয় বড় প্রশ্ন, 6 তারিখে পার্লামেন্ট ভেঙে দিল, কিভাবে ভাঙলো? পার্লামেন্ট তো ভাঙতে পারে না, প্রেসিডেন্ট কি করে পার্লামেন্ট ভাঙবে? পার্লামেন্ট ভাঙার নিয়ম হলো অবশ্যই প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইস পাইতে হবে পার্লামেন্ট ভাঙতে গেলে। তো প্রধানমন্ত্রী তো নাই,
লিখিত অ্যাডভাইস দিবে কে? পরবর্তী বড় প্রশ্ন, যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে, এটাও সংবিধানে কনসেপ্ট নাই। যে শপথটা নেওয়া হয়েছে এরকম কোন শপথই আপনারা সংবিধানে দেখতে পাবেন না। তাহলে শপথটা কি করে নিলেন? ওনারা বলছেন যে ধরে নেওয়া হচ্ছে আগের চিফ অ্যাডভাইজার যে শপথটা নিতেন ওই শপথটাকে এসিউম করে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ওই এসিউম শপথ দিয়েছে। এসিউম শপথ অ্যাডভাইজারদেরকে এভাবে দিয়েছেন। এই প্রশ্নটা ওনারা বলছেন 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করেছেন, একটা মতামত নিয়েছেন, মতামত নিয়ে এই কাজ করেছেন। এই মতামতটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। একজন রিট পিটিশন করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট মিস্টার মহসিন রশিদ। হাইকোর্ট ডিভিশনের শুনানি হওয়ার পরে হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে সামারিলি রিজেক্ট করে। ওখানে প্রশ্ন উঠেছিল সরকারের সোর্স কি। হাইকোর্ট বলেছে সরকারের সোর্স হলো দুইটা। এক নম্বর সোর্স হলো উইল অফ দ্য পিপল, আর তার সোর্স হলো আর্টিকেল 7, আর 2 নম্বর সোর্স হলো 106 এর মতামত। এর বিরুদ্ধে তিনি সিপি ফাইল করেছেন সুপ্রিম কোর্টে, আপিল। সুপ্রিম কোর্ট ওই আপিল ডিসমিস করে দিয়েছে। ডিসমিস করে দিয়ে বলেছে হাইকোর্ট যে কথা বলেছেন এটাই সঠিক। তা যদি হয় তাহলে এই সরকারের মূল উৎস কি? মূল উৎস দাঁড়াচ্ছে উইল অফ দ্য পিপল। উইল অফ দ্য পিপলের মধ্যে তো 123-এর নির্বাচন নাই। উইল অফ দ্য পিপলের মধ্যে তো বর্তমান 12ই মার্চের নির্বাচন নাই। উইল অফ দ্য পিপলের মধ্যে 123-এর সাব আর্টিকেল 3-এর কোনো অপারেশন নাই। এবং 54টা আর্টিকেল আমি আপনাদেরকে হিসাব করে দেখাতে পারবো। 54টা আর্টিকেল 153টার ভিতরে কোনো কার্যকারিতা নাই। যেহেতু প্রাইম মিনিস্টার নাই, সংসদ নাই, স্পিকার নাই, কোনো কার্যকারিতা নাই, এগুলোর কোনো অপারেশন নাই, এগুলোর কোনো ইফেক্টিভিটি নাই। নাথিং ইজ ইফেক্টিভ। এই আর্টিকেলগুলোতে কোনো কার্যকারিতা কেউ দেখতে পাচ্ছেন না। এই ব্যাপারে দুইটা আর্গুমেন্ট করেছেন কেউ কেউ বলেছেন যে এই কার্যকারিতা না থাকার অর্থ হইল ডরমেন্ট, আর কেউ কেউ বলছেন এই ডরমেন্ট থাকার অর্থ হইল ইনঅপারেটিভ। তাহলে এই ইনঅপারেশন যেখানে থাকে সেখানে সমাধান কি? এই সমাধানটা বের করার জন্য এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হয়েছে। দেখেন কিভাবে দেওয়া হয়েছে। এর শুরুতেই বলা হয়েছে সেহেতু 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। তাহলে এই আদেশের ভিত্তিটা কি? জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তি। আর আরেকটা কি? এখন প্রশ্ন, সংবিধান কাজ করছে না, পার্লামেন্ট নাই, প্রাইম মিনিস্টার নাই, জনগণের সার্বভৌম ক্ষমতা আছে নাকি? এই একটা বিরাট প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিয়েছেন হলো আমাদের সুপ্রিম কোর্ট কেয়ারটেকার গভর্নমেন্টের রিভিউ এর মামলায়। এই মাত্র 1 সপ্তাহ আগে এটা প্রকাশিত হয়েছে। এখানে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রেফাত আহমেদ সাহেব ব্যাখ্যা করেছেন যে আমরা একসময় কেয়ারটেকার গভর্নমেন্টের সিদ্ধান্ত নিয়েছিলাম যেটা সংবিধানে ছিল না, যার প্রধান ছিলেন শাহাবুদ্দিন আহমেদ, কিন্তু ওই বিধিটা সংবিধানে ছিল না। এইভাবে শাহাবুদ্দিন আহমেদ প্রধান হইতে পারেন না। কিন্তু কিভাবে হলো? 3 জোটের রূপরেখায় হলো। 3 জোটের রূপরেখাটা তিনি আলোচনা করে বলেছেন যে যেখানে সংবিধান ইনঅপারেটিভ, সংবিধান কাজ করে না, সংবিধানের ভিতরে সমাধান নাই, বিধান নাই। এখানে একটা পেপার দিয়েছিলেন তখনকার দিনের ইশতিয়াক সাহেব, ইশতিয়াক পেপার নামে পরিচিত, ইশতিয়াক পেপার। তিনি বলেছেন সংবিধানের ভিতরে যদি সমাধান না থাকে বাইরে কি করে সমাধান হয় তার একটা রূপরেখা দিয়েছিলেন। এই রূপরেখা ছিল 3 জোটের রূপরেখা। এর ভিতরে তিনি বলেছেন জনগণের সভারেন পাওয়ার কিংবা কনস্টিটিউয়েন্ট পাওয়ার এইটা ডরমেন্ট থাকে, এটা কখনো নষ্ট হয় না। সংবিধান নষ্ট হয়, আর্টিকেল নষ্ট হয়, আর্টিকেল কাজ করে না, প্রাইম মিনিস্টার থাকেন না, প্রেসিডেন্ট থাকেন না, এগুলো ইনঅপারেটিভ হয়। কিন্তু মানুষের ইচ্ছা, তিনি বলছেন মানুষের ইচ্ছা কখনো ইনঅপারেটিভ হয় না, এটা ডরমেন্ট থাকতে পারে, সুপ্ত থাকতে পারে। সুপ্তটাকে আবার যখন বিকশিত হয় তখন ইচ্ছাটা বাস্তবে রূপান্তরিত হয়। তিনি বলছেন আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমটা আমরা এনেছিলাম সংবিধান না থাকতেও, এইটা মূলত 3 জোটের রূপরেখার মাধ্যমে মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশের ভিত্তিতে। আমাদের এই আদেশ বলতেছে রাষ্ট্রপতি কিভাবে দিলেন? তিনি দিলেন হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে। এটা কোন দিন তিনি টের পেলেন? ওটা টের পেলেন 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে, সরকার হলো তা 8 তারিখে সন্ধ্যায়।
তা 5 তারিখে কি হলো, 6 তারিখে কি হলো, 7 তারিখে কি হলো, 8 তারিখে না আমরা সন্ধ্যাবেলায় পাইলাম একটা সরকার শপথ নিচ্ছে। তার আগে জনগণ কোথায় ছিল? বলছে জনগণের ইচ্ছাটা প্রকাশিত হয়েছে দুই ভাবে। একটা হলো সাধারণত ইচ্ছা প্রকাশ পায় ভোটে, নিয়মতান্ত্রিক উপায়ে। পৃথিবীতে এমন কোন এক্সাম্পল নাই যে সংবিধানের সীমারেখার ভিতরে গণ অভ্যুত্থান হয়েছে কিংবা সংবিধানের সীমারেখার ভিতরে বিপ্লব হয়েছে।